সেবার ঝাঁপুইহাটি গ্রামে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছিল। উদ্যোক্তা তরুণ সংঘ নামক ক্লাবের ছেলেগুলি খুব ভদ্র, তাই তাদের অনুরোধ অগ্রাহ্য করতে পারিনি। কথা মতো তারা গাড়ি এনেছিল। কলকাতা থেকে গাড়িতে চেপে ঝাঁপুইহাটি পৌঁছতে ঘন্টা 3 লেগেছিল। সভা শুরু হওয়ার কথা 5টায়, ঠিক সময়ই পৌঁছেছিল। গ্রামটি বনেদি, তা গাছপালার ফাঁকে অনেক পুরনো একতলা দোতলা বাড়ি দেখেই বোঝা যাচ্ছিল। নতুন পাকা বাড়িও কম নেই। তবে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন যেখানে করা হয়েছে সেটা গ্রামের শেষ দিকটায় একটা ছোট্ট খেলার মাঠ। মাঠের এক প্রান্তে পুরনো একটা মন্দির, অন্য প্রান্তে একটা বিশাল বটগাছ। গ্রামের উৎসব পালা পার্বণ উপলক্ষে এখানে মেলাও বসে। ক্লাবের ছেলেরা আমাকে কথা জানিয়েছিল। সুন্দর রঙিন প্যান্ডেল, সেখানে টেবিল চেয়ার পাতা ছিল, পেছনে রবীন্দ্রনাথের একটা বড় ছবি। মাইকে এক যুবক ঘন ঘন ঘোষণা করছিল, মাইক টেস্টিং, হ্যালো 1 2 3। প্যান্ডেলের সামনে নিচে ছোট ছোট ছেলেমেয়েরা তুমুল চেঁচামেচি করছিল। তাদের পেছনে নানা বয়সী লোকের ভিড় জমেছিল। আমাকে প্যান্ডেলের পেছন দিকে চেয়ারে বসিয়ে একটি ছেলে কাঁচুমাচু মুখে বলেছিল, চা খান স্যার, একটু দেরি হবে। আমাদের এলাকার জননেতা সবার প্রিয় পল্টুদা এলেই সভা শুরু করব। একটু পরে মাইক্রোফোনে হিন্দি ফিল্মের গান শুরু হয়ে গেল। আমি তো অবাক, এ কি করছে এরা? অনুষ্ঠানের সভাপতি স্থানীয় স্কুলের হেডমাস্টার মশাই। তিনি আমার দিকে তাকিয়ে জিভ কেটে বললেন, দেখেছেন কাজ? বলে তিনি ব্যস্তভাবে একটি ছেলেকে ডাকলেন। ও অশোক, রবীন্দ্র জয়ন্তীতে একই গান বাজছে, রবীন্দ্রসঙ্গীত বাজাতে বলো। অশোক ছুটে গেল মাইকওয়ালার কাছে, তারপর ফিরে এসে বলল, আগে মাইকম্যানের কাছে রবীন্দ্রসঙ্গীতের টেপ নেই স্যার। হেডমাস্টার মশাই বললেন, তাহলে থামাতে বলো। রবীন্দ্রনাথের অপমান করা হচ্ছে যে। অশোক আবার ছুটে গেল, নবীন সঙ্গের ছেলেদের সঙ্গে কথা বলে ফিরে এলো। বলল, স্যার, মাইক বাজানো বন্ধ করলে লোক জমবে না, একটু ওয়েট করুন স্যার, এক্ষুনি পল্টুদা এসে গেলেই ও সব বন্ধ হয়ে যাবে। অবশ্য মাঝে মাঝে গান থামিয়ে এক যুবক ঘোষণা করছিল, বন্ধুগণ, আজ আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত হয়েছেন প্রখ্যাত সাহিত্যিক হেরম্ব কুমার। একটি ছেলে খাপ্পা হয়ে তাকে চাপা গলায় বলে দিল, হেরম্ব কুমার ঘাঁটি। মাইকে কথাটা শোনা গেল, কিন্তু কি আর করা যাবে? আমার নাম হেমন্ত কুমার হাটি। ঝাঁপুইহাটিতে এসে হয়ে গেলুম কিনা হেরম্ব কুমার ঘাঁটি। যাই হোক, আবার হিন্দি গানের গর্জনে চাপা পড়ে গেল। কতক্ষণ পরে আলো জ্বলে উঠল প্যান্ডেলে এবং পেছন দিকের তেরপোলে ঘেরা জায়গাতে। ঘড়ি দেখলুম 6টা বেজে গেছে। 6:15 হঠাৎ মাইক্রোফোনের গান থেমে গেল। সেই যুবকটি ঘোষণা করল, বন্ধুগণ, আমাদের এরিয়ার বিশিষ্ট জননেতা শ্রীপন পঞ্চানন ধোল মহাশয়, আমাদের সবার প্রিয় নেতা পল্টুদা এই মাত্র এসে উপস্থিত হয়েছে। এখনই সভা শুরু হবে। মাননীয় প্রধান অতিথি সুসাহিত্যিক হেরম্ব কুমার ঘাঁটি মহাশয় এবং এই সভার সভাপতি হেডমাস্টার মহাশয় শ্রী অহিভূষণ চক্রবর্তীকে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। যাই হোক, প্যান্ডেলে তো গিয়ে বসলুম। প্রথমে আমন্ত্রিত অতিথিবর্গকে মাল্যদান ঘোষণা করলে যুবকটিকে সরিয়ে আরেক যুবক ঘোষণা করল, সবার আগে কবিগুরু রবীন্দ্রনাথকে মাল্যদান করবেন আমাদের সবার প্রিয় পল্টুদা। পল্টুদা বেটে মোটাসোটা মানুষ, গায়ে হাত কাটা ফতুয়া, পরনে ধুতি। রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদান করেই
মাইকের সামনে চলে এলেন। করজোড়ে নমস্কার করে বললেন, বন্ধুগণ, তরুণ সংঘের প্রিয় তরুণ দল, প্রধান অতিথি সাহিত্যিক মহাশয়, সভাপতি মহাশয়, এখনই বাবুগঞ্জের একটি অনুষ্ঠানে আমাকে যেতে হবে। তাই দুঃখের সঙ্গে বিদায় নেওয়ার আগে বিশেষ করে তরুণ সংঘের তরুণ দলের উদ্দেশ্যে দুটো কথা বলে নি। তোমরা তরুণ, তোমরা জাতির ভবিষ্যৎ। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ তোমাদের জন্য লিখেছে, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। সর্বনাশ! এ যে রবীন্দ্রনাথের লেখাই নয়, এই কবিতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত মার্চ সঙ্গীত। কেউ ওকে বাধা দিচ্ছে না কেন? হেডমাস্টার মশাই আমার দিকে তাকালেন, আমি তার দিকে তাকালাম। তারপর হেডমাস্টার মশাই ফিসফিস করে বললেন, ওকে থামা, ওকে থামা। কার সাধ্য পল্টুদাকে থামায়? বেটে মানুষ এক হাত মুঠো করে ওপরে তুলে গর্জন করে কবিতা বলছেন। বিশ্বকবি তোমাদের আরো বলেছেন, নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানব নতুন প্রাণ। হ্যাঁ, আমাদের অজ্ঞাতসারে পল্টুদাকে থামানোর আয়োজন চলছিল। বিশ্বকবির জন্মজয়ন্তীতে এই উল্টো পুরাণ সে বরদাস্ত করবে কেন? আচম্বিতে চোখ ধাঁধানো বিদ্যুৎ ঝিলিক দিল। পরক্ষণে কড়কড় কড়াত করে কানে তালা ধরানো মেঘ ডাকল। তারপরই প্যান্ডেল মচমচ করে উঠল। আবার বিদ্যুতের ঝলক, আবার মেঘ গর্জন। তারপর সব আলো নিভে গেল। কারা চেঁচিয়ে উঠল, পল্টুদাকে টর্চ দেখাও, টর্চ দেখাও। তাকে কারা টর্চের আলো জেলে ধরাধরি করে প্যান্ডেল থেকে নামাচ্ছে দেখল। ততক্ষণে এসে পড়েছে সে। তার নাম কিনা কালবৈশাখী। প্যান্ডেলের তেরপাল আর কাপড়ের সাজ নৌকোর পালের মতো উঠতে থাকল। প্যান্ডেলের বাঁশগুলো মচমচ শব্দে আর্তনাদ করতে লাগল। ওদিকে ছোট ছেলে মেয়েদের চিৎকার, কান্না, বয়স্কদের হট্টগোল, সব মিলিয়ে সে এক বিভীষিকা। প্যান্ডেল ভেঙে পড়ার ভয়ে লাফ দিয়ে নেমে পড়েছিল। সভাপতি হেডমাস্টার মশাইয়ের আর্তনাদ শুনতে পেলুম, অশোক, অশোক, আমি চাপা পড়ব যে। তারপর নিরাপদ দূরত্বে যেই পৌঁছেছি, শুরু হয়ে গেল চড়বড় শব্দে বৃষ্টি। কালবৈশাখীর ঝড়ের সঙ্গে জোরালো বৃষ্টি এসে প্রলয় কাণ্ড বাঁধাল। মাথা বাঁচাতে বিদ্যুতের ঝিলিকে বটগাছটাকে দেখা মাত্র ছুটে গেল। কিন্তু মুহুর্মুহু মেঘের হাঁকডাক, বিদ্যুতের ছটা আর বৃষ্টির দাপটে সেখানে বেশিক্ষণ দাঁড়াতে ভরসা পেলুম না। বটগাছটার ডাল ভেঙে পড়তে পারে, বাজ পড়তেও পারে বটগাছের মাথায়। প্রাণ ভয়ে এদিক ওদিক তাকিয়ে নির্ভরযোগ্য আশ্রয় খুঁজছিল। সেই সময় গাছপালার ফাঁকে একটা একতলা বাড়ি বিদ্যুৎই দেখিয়ে দিল। ভিজতে ভিজতে এবং ঝড়ের দাপটে কুঁজো হয়ে সেই বাড়ির দিকে ছুটে চলল। বাড়িটার সামনে বারান্দা আছে, কিন্তু বৃষ্টির বাঁকা তীরে সেখানে বিদ্ধ হচ্ছে। হঠাৎ দেখলুম বারান্দার এক পাশে একটা খোলা দরজা। মরিয়া হয়ে ঢুকে পড়লুম ঘরে। অমনি কেউ খ্যানখ্যানে গলায় বলে উঠল, বললুম, আগে আমি। আমিটা কে? আমি কি মানুষের নাম হয় নাকি? আমার নাম হেমন্ত কুমার হাটি। হাটে? এ পদবী তো আমাদের ঝাঁপুই হাটিতে নেই কারো। তা বাড়ি কোথায়? কলকাতা। হ্যাঁ, কলকাতার লোক এখানে কেন? আগে আমি এখানে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে এসেছিলুম। আমি একজন লেখক। লেখক? তা কি লেখেন? অন্ধকারে কে কথা বলছে তাকে দেখতে পাচ্ছি না। বিরক্ত হয়ে বললুম, গল্প লিখি। কিসের গল্প লেখেন শুনি? ভূতের গল্প। কে কে?
এই ভূতের গল্প লেখেন? একটু হকচকিয়ে গেলুম খ্যানখ্যানে বিদঘুটে গলার ধমকে। বললুম, চোরের গল্প লিখি। কে কে চোরের গল্প লেখেন? আগে হ্যাঁ, মানে সব রকমের গল্পই লিখি। খ্যাঁক খ্যাঁক করে অদ্ভুত হাসল লোকটা। এই বাড়ির কর্তাই হবে নিশ্চয়। সে কয়েকবার হেসে বলল, আচ্ছা, হেরম্ব বাবু? আগে আমার নাম হেমন্ত। ওই হলো, মাইকে তো অ্যানাউন্স করছিল হেরম্ব কুমার, কি যেন ঘাঁটি। যাকগে, তা ঘাঁটি বাবু, আপনি ভূতের গল্প লেখেন, চোরের গল্প লেখেন? কি করে লেখেন? কখনো ভূত দেখেছেন? আগে না, ভূতে আমার বিশ্বাস নেই, কল্পনা করে লিখি। যেমন ধরুন চোরের গল্প, আমি নিজে তো কখনো চুরি করি, কল্পনা জোরে চোরের গল্প লিখি। এই সময় বাইরে থেকে কেউ ঘরে ঢুকলো। বিদ্যুতের ঝিলিকে এক নিমেষে আবছা একটা লোককে দেখতে পেল। সে বলল, খুড়ো মশাই, কার সঙ্গে গল্প করছেন? কে রে, পাঁচু নাকি? কোথায় ছিলিস এই ঝড় বাদলায়? পাঁচু বলল, শ্মশানতলায় মরা পোড়ানো দেখছিলাম খুড়ো মশাই। ঝড় বৃষ্টিতে লোকগুলো বেচারা আধপোড়া মরাটাকে ফেলে রেখে পালিয়ে গেল। মরাটা আমাকে দেখতে পেয়ে কাকুতি মিনতি করতে লাগলো, একটু কাছে থেকো না দাদা। কথায় বলে, একা না বোকা। খুড়ো মশাই সেই খ্যাঁক খ্যাঁক হেসে বলল, তা তুই তাকে ফেলে চলে এলি যে? না না, পালিয়ে আসা যায়। আধপড়া মরা, চিতার কাঠ ভিজে গিয়েছিল না, তাকে সঙ্গে করে নিয়ে আসছিল, হাঁটতে পারে না, ওই সে আসছে এতক্ষণে। কথাবার্তা শুনে ততক্ষণে প্রচণ্ড আতঙ্কে আমার বৃষ্টি ভেজা শরীর অবশ হয়ে গেছে। এরা কারা? তাছাড়া এখনই যে কোনো সময়ে শ্মশানের চিতা থেকে আধপোড়া একটা মরা এসে পড়বে। আমি দেয়াল ঘেঁষে একটু একটু করে দরজার দিকে সরে যাচ্ছিলাম। পাঁচু বলল, এই লোকটা কে খুড়োমশাই? খুড়োমশাই বলল, হ্যাঁ, কলকাতার এক লেখক, বলে কিনা ভূতের গল্প লেখে, চোরের গল্প লেখে। এই হেরম্বা বাবু, এই দেখুন একজন চোর, এর নাম পাঁচু চোর। খুব বিখ্যাত চোর ছিল পাঁচু। বললুম, ছিল মানে? পাঁচু এই বুদ্ধি নিয়ে লেখক হয়েছে, কাল জ্ঞান নেই। ছিল যে অতীতকাল তাও বোঝে না। বাইরে কেউ বলে উঠল, আরে কি আশ্চর্য, বঙ্ক খুঁড়োছে। লোকটা তো আমাকে বললো না এই বাড়িতে তুমি আছো। কি রে, কিনু নাকি? আয় আয়। এই পাঁচু, তুই কিনুকে চিনতে পারিস নি? গাধা কোথাকার। পাঁচু রাগ করে বলল, খুড়ো মশাইয়ের সব ভালো, শুধু এক দোষ, গাধা বলা। এই জন্য কথায় বলে স্বভাব যায় না মূলে। দরজা দিয়ে কিনু ঘরে ঢুকে পড়ল। সে বলল, পাঁচু, আমাকে চিনতে পারবে কি করে? আমি তো পাঁচুকে চিনতে পারবো কি করে? 10 বছর আগে কালুডিহির ঘোতন বাবুর ঘরে একসঙ্গে শীত কেটেছিল, তারপর আর দেখা সাক্ষাৎ নেই। ছিলে কোথায় পাঁচু? আমার নাকে এবার সত্যি মরা পোড়া কটু গন্ধ লাগলো। আমি দরজা দিয়ে পালানোর তালে আছি, কিন্তু আধপোড়া কিনুর মরা যদি আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। খুড়ো মশাই এই সময় আবার খ্যাঁক খ্যাঁক করে বিদঘুটে হেসে বললেন, কে হেরম্ব বাবু? লেখক হয়েছেন, ভূতের গল্প লেখেন, চোরের গল্প লেখেন। সচককে কখনো ভূত আর চোর, মানে চোর আর ভূত একসঙ্গে দেখেছেন? বললুম, মনে হচ্ছে এবার দেখলুম। কিনু বলে উঠল, কি সর্বনাশ, বঙ্কুগুঁড়ো করেছ কি? ঘরের লেখক ঢুকিয়ে বসে আছো? তুমি ছিলে তল্লাটে দুধে দারোগা বাবু, তোমার দাপুটে চড়ে ভূতে আর ভূতে চড়ে এক ঘাটে জল খেত।
ঘরে লেখক ঢোকালে সব ফাঁস করে লিখে দেবে যে। লিখবে পুলিশের দারোগা ছিল যে সে কিনা চোরে ভূতে আর ভূতে চোরে একত্র করে আড্ডা দিচ্ছে। বললুম, বঙ্কুবাবু, আপনিও তাহলে অতীতকালে? খুড়ো মশাই সগর্জনে বললেন, আমার নাম বঙ্কু বিহারী ধারা। আমাকে নিয়ে গল্প লিখলে দুহাতে হাত করি পড়াবো, সাবধান। আগে না না, লিখবো না। তবে একটা কথা বুঝতে পারছি না, ওরা দুজনে অতীতকাল আর আপনিও অতীতকাল, কিন্তু ওরা সিঁদেল চোর আর আপনি পুলিশের দারোগা। তাই চোর পুলিশ একত্র হয় কি করে, একটু বুঝিয়ে দেবেন? আর তাছাড়া চোরের খুড়োই বা পুলিশ হয় কি করে? আঁচু আর কিনু হি হি করে হেসে উঠল। বঙ্কু খুড়ো খ্যাঁক খ্যাঁক করে হাসতে লাগলো। তারপর বলল, ওহে লেখক, এইটুকুও বোঝো না? তবে এই গানটা শোনো। বলে তিনি বিদঘুটে গলায় গান গেয়ে উঠলেন। হরি ওহে দয়াময়, এ ভব সংসারে চক্ষু মুদিলে সবই একাকার হয়। পাঁচু আর কিনু ধোঁয়া ধরল। হরি ওরে দয়াময়। এইবার পালানোর সুসময়। তিনজনে মিলে গান ধরেছে অন্ধকারে। আমি সেই সুযোগে দরজা দিয়ে বেরিয়ে গেলুম। একটু দূরে টর্চের আলো জ্বলল। তখনও বৃষ্টি ঝরছে, তবে বাতাস কমেছে। ভিজে জবুথবু হয়ে সেই আলো লক্ষ্য করে ছুটে গেলাম। আমার ওপর টর্চের আলো পড়তেই কেউ বলে উঠল, এই তো প্রধান অতিথি। আর একজন এগিয়ে এসে বলল, আরে এ কি অবস্থা হয়েছে আপনার? ছিলেন কোথায়? কাঁপতে কাঁপতে বললুম, ওই ওই একতলা বাড়িতে। কি সর্বনাশ, ওটা তো পুরো বাড়ি। ওই বাড়িতে নাকি বঙ্কু বিহারী ধারা নামে পুলিশের এক দারোগা থাকতেন। রিটায়ার করে মারা যান, তাই ওর ছেলে মেয়েরা এখন কলকাতায় আছে। এই কোনো এডিয়ে দেখেননি তো? মানে ঝটপট বললুম, না না, বড্ড শীত করছে। তারা ছাতার আড়ালে আমাকে নিয়ে চলল। মনে মনে প্রতিজ্ঞা করলুম, আর কখনো কোথাও কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যাব না। রবীন্দ্রনাথের নামে নজরুল, দারোগা চোরের নামে যাই হোক, না, কথাটা বলতে নেই, চেপে যাওয়াই ভালো।